প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে। প্রিয় বন্ধুরা, তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে আমরা তোমাদের যে টপিক নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে জ্যোতির্চিহ্ন। তো এই টপিকে আমরা কথা বলবো হচ্ছে জ্যোতির্চিহ্ন নিয়ে। এটি হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 48। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 48-এর মধ্যে জ্যোতির্চিহ্নের অধ্যায়ে কি কি বলা হয়েছে। তো এই পরিচ্ছেদের একদম শুরুতেই বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো, পড়তে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে খেয়াল করো, এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। মানে এখানে বলা হয়েছে যে এই নিচের এই অনুচ্ছেদটি পড়তে, এরপরে হচ্ছে যে অনুচ্ছেদটি পড়ার পরে কী ধরনের সমস্যা পড়তে হচ্ছে সেগুলো খেয়াল করার জন্য, এরপরে হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে এগুলা সমাধান করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে জানি কথাটি শুনলে আমাদের কারো বিশ্বাস হবে না, সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির, তার হাতে অনেকগুলো নতুন বই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন, হ্যাঁ, আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার বইগুলোর দিকে তাকিয়েছিলাম। এক সময় বললাম, কিন্তু কেন তা কি জানতে পারি না। এই যে আমরা পড়তে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তোমরা অবশ্যই খেয়াল করেছো এখন যে এখানে জ্যোতির্চিহ্ন নেই, দাঁড়ে কমা বা হচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন কিছুই নেই। এই জন্য আমরা পড়তে আমাদের একটু সমস্যা হচ্ছে, এটাই বললো যে খেয়াল করতে। তো হচ্ছে যে তিনি বললেন, বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি। তো এখানে মূলত হচ্ছে যে জ্যোতির্চিহ্নগুলো আমাদেরকে বসিয়ে এটা পুনরায় সলভ করতে হবে। এরপরে বলা হয়েছে আমাদেরকে বুঝতে চেষ্টা করি। আচ্ছা, কি বুঝতে চেষ্টা করি সেটা হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর বের করো। এই যে এই প্রশ্নগুলোর উত্তর সহপাঠীদের সাথে আলোচনা করে তারপরে বের করতে হবে। তো এই উত্তরগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 48 পৃষ্ঠার সমাধান। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে কথা বলার সময়ে কি আমরা একটানা কথা বলি? এটার উত্তরটি হচ্ছে যে না, কথা বলার সময় আমরা একটানা কথা বলি না। আচ্ছা, তারপর হচ্ছে যে দ্বিতীয় যেই প্রশ্নটি ছিল, এক নাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন? আমরা এক নাগাড়ে কথা না বলে থেমে থেমে কথা বলি কেন? এটার উত্তরটি হচ্ছে যে বাক্যে অর্থ স্পষ্ট করার জন্য, বাক্যে অর্থটা স্পষ্ট করার জন্য আমরা এক নাগাড়ে কথা না বলে থেমে থেমে বলি, যেন বাক্যে কথাটা স্পষ্ট হয়, অন্য কেউ আমাদের কথাটা বুঝতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে সব কথা কি আমরা একই সুরে বলি? না, সব কথা আমরা আসলে একই সুরে বলি না। কিছু কথা বলতে আমরা স্বর উঁচু করি, কিছু কথা বলতে আমরা স্বর নিচু করি। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে যে লেখার সময় দাঁড়ে কমা প্রশ্নচিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন? হ্যাঁ, সেটা সুন্দর একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে বাক্যের অর্থ বোঝার জন্য। বাক্যের অর্থ বোঝার জন্য কোন বাক্যটি আসলে কি বোঝানো হয়েছে এই অর্থগুলো বোঝানোর জন্যই আসলে মূলত এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, দাঁড়ি, তারপরে প্রশ্ন, দাঁড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্নকে কি নামে পরিচিত? ইত্যাদি চিহ্ন হচ্ছে যে জ্যোতির চিহ্ন। আচ্ছা, তারপর হচ্ছে যে দাঁড়ি কমা প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চেনো? আরও আমরা চিনি কি হাইপেন চিনি, তারপর হচ্ছে যে ড্যাশ চিনি, কোলন চিনি, সেমিকোলন চিনি, তারপর হচ্ছে যে বিস্ময় চিহ্ন চিনি, এরপর আবার উদ্ধৃতি চিহ্ন চিনি, এভাবে আমরা আরও অনেক চিহ্ন চিনি। প্রিয় বন্ধুরা, এটিই ছিল হচ্ছে যে তোমাদের 48 পৃষ্ঠার সমাধান। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 49 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 49-এর মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে প্রথমত হেডিং দেওয়া হয়েছে যে জ্যোতির্চিহ্ন। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এই পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে জ্যোতির্চিহ্ন সবগুলো আসলে বিবরণ দেওয়া হবে। তো জ্যোতির্চিহ্ন কি সেটা হচ্ছে যেখানে বলা হয়েছে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতির্চিহ্ন বলে।
তার মানে হচ্ছে যে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে, কোথায় কম থামবো কোথায় বেশি থামবো এগুলো বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতির্চিহ্ন বলে। তারপরে হচ্ছে যে বাক্যকে স্পষ্ট করতেও কিছু জ্যোতির্চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। কোনো বাক্যকে স্পষ্ট করে বোঝানোর জন্য কিছু জ্যোতির্চিহ্ন ব্যবহার হয়ে থাকে, যেমন হচ্ছে জ্যোতির্চিহ্নের কিছু উদাহরণ দিয়েছে যে এখানে, যেমন জ্যোতির্চিহ্ন দাঁড়িয়ে আছে, কমা, সেমিকোলন, প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি। তো এখানে কয়েকটা জ্যোতির্চিহ্নের উদাহরণ দিয়েছে। এরপর এখানে বলা হয়েছে যে কোন জ্যোতির্চিহ্নের কী কাজ, কোন জ্যোতির্চিহ্নের কী কাজ সেটা এখানে এখন আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত দিয়েছে দাড়ি। তো দাড়ির কী কাজ? দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায়। কোনো বাক্যের সমাপ্তি হয়েছে সেটা বোঝানোর জন্য দাড়ি ব্যবহার করা হয়। যেমন একটি উদাহরণ দিয়েছে, সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল। এই যে সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল, এখানে একটি বাক্য শেষ সমাপ্ত হয়েছে, এই জন্য এখানে দাড়ি দিয়ে সেটা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কমা। কমা হচ্ছে যে একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়। কোনো বাক্যের মধ্যে একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে যে আমার পছন্দের ফুল গোলাপ, বেলি, জুঁই। এই যে গোলাপ বলে আলাদা করে একটি ফুল বোঝানো হয়েছে, বেলি আলাদা করে একটি ফুল বোঝানো হয়েছে, আর এগুলোর মাঝখানে একটু একটু থামা হয়েছে, সেই জন্য হচ্ছে যে এগুলোর মাঝখানে কমা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে জুঁই আর হাসনাইনা, আর যেহেতু পুরো বাক্যটি শেষ হয়েছে সেই জন্য হচ্ছে যে এখানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে যে 3 নম্বর সেমিকোলন। সেমিকোলনের কাজ কি? সেমিকোলনের কাজ হচ্ছে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার হয়। মানে দুটি বাক্যের মধ্যে ঘনিষ্ঠতা আছে, একটি বাক্য আরেকটি বাক্যের অর্থের সাথে সম্পৃক্ত, এইসব ক্ষেত্রে হচ্ছে যে সেমিকোলন ব্যবহার করা হয়। যেমন তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না। এই যে এই বাক্যটি এই বাক্যের সাথে সম্পৃক্ত, তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না, একটা আরেকটার সাথে সম্পৃক্ত ঘনিষ্ঠ বাক্য, সেজন্য এটার মাঝখানে সেমিকোলন দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রশ্নচিহ্ন। প্রশ্নচিহ্নের কাজ কি সেটা আমরা সবাই জানি। সাধারণত কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে। যেমন হচ্ছে যে সে কখন এসেছে, এই যে সে কখন এসেছে এটা প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন বসে। আচ্ছা, এরপরে হচ্ছে যে 5 নম্বর বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্নর কাজ কি? বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। যেমন বাহ, এই যে বাহ বলে একটা হচ্ছে যে কি করলো, ইমপ্রেস প্রকাশ করলো, সেটার জন্য হচ্ছে যে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। তুমি তো চমৎকার ছবি আঁকো, এই যে কথাটি শেষ হয়েছে, বাক্যটি শেষ হয়েছে, সেই জন্য দাঁড়ি। তার মানে বাহ, তুমি তো চমৎকার ছবি আঁকো। এখানে বাহ বোঝানোর ক্ষেত্রে যেহেতু এখানে একটা আবেগ বোঝানো হয়েছে সেই জন্য হচ্ছে যে বিস্ময় চিহ্ন, আর বাক্যটি যেহেতু শেষ হয়েছে সেই জন্য হচ্ছে যে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর জ্যোতির্চিহ্ন, সেটি হচ্ছে যে হাইফেন। হাইফেনের কাজ কি? দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়, দুটি শব্দকে এক করতে। যেমন ভালো মন্দ, এই যে ভালো মন্দ এই দুটি শব্দকে এক করার জন্য মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়েছে, নিয়েই আমাদের জীবন। এরপর হচ্ছে বাক্যটি শেষ হয়েছে সেই জন্য দাঁড়িয়ে দিয়েছে। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে তোমাদের 49 পৃষ্ঠার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 50 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি তোমাদের বাংলা বইয়ের 50 পৃষ্ঠার মধ্যে কি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্যাশ থেকে শুরু করা হয়েছে, আর এর আগের পৃষ্ঠায় আমরা 6 নম্বর পর্যন্ত হাইফেন পর্যন্ত দেখেছি। তো চলো বন্ধুরা, ড্যাশ কি জিনিস আমরা একটু পড়ি। তো ড্যাশ হচ্ছে যে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝখানে ড্যাশ বসে। তার মানে যেমন তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সব সময় ভাবেন। এই যে তিনি ভালো রাজা, কেন ভালো সেটা হচ্ছে যে তিনি প্রজাদের কথা সবসময় ভাবেন, এই জন্য ভালো। তার মানে হচ্ছে যে এই যে পরের বাক্যটি হচ্ছে যে আগের বাক্যটিকে ব্যাখ্যা করেছে, এই জন্য এটার মাঝখানে কি বসছে, ড্যাশ বসছে। তো এখানে এটাই বলা হয়েছে যে এক বাক্যে ব্যাখ্যা পরের বাক্যে করা হলে সেটার মাঝখানে কি বসে, ড্যাশ বসে। আশা করি বুঝতে পারছো। এরপর 8 নম্বরে দিয়েছে হচ্ছে যে কোলন। তো কোলনের কাজ কি? কোলনের কাজ হচ্ছে যে উদাহরণ উপস্থাপনের সময়ে কোলন বসে। যেমন তোমরা প্রত্যেকবারই যেমনের পরে একটা একটা কোলন দেখেছো, কারণ এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, এই জন্য উদাহরণ উপস্থাপনের ক্ষেত্রে কোলন বসে। এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যেমন আমরা দিয়ে থাকি যে এই যে এখানে দিয়েছে যোগাযোগের দুটি রূপ, একটি রূপ হচ্ছে যে ভাষিক যোগাযোগ, আরেকটি রূপ হচ্ছে যে অভাষিক যোগাযোগ। এই যে দুইটি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এখানে কি বসছে, কোলন বসছে। প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রেই হচ্ছে যে কোলন দিয়ে সেগুলা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে
উদ্ধার চিহ্ন। তো উদ্ধার চিহ্নটা কি? কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে। মানে যেমন হচ্ছে যে শিক্ষক বললেন একটু থামছি, সেজন্য হচ্ছে এখানে কমা দিয়েছি। এরপরে হচ্ছে শিক্ষকের কথাটিকে, শিক্ষক যা বলেছে সেম কথাটিকে এখানে একদম কপি করে এখানে উপস্থাপন করা হয়েছে, সেজন্য হচ্ছে উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়েছে। তার মানে কারো কথাকে মানে সেম কথাটাকে উপস্থাপন করার ক্ষেত্রে এভাবে উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন দ্বারা সেটা প্রকাশ করতে হয়। যেমন এখানে বলা হয়েছে তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই কথাটি কে বলেছে? শিক্ষক বলেছে। শিক্ষকের সেম কথাটিকে এখানে উপস্থাপন করার ক্ষেত্রে উদ্ধার চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে কোথায় কোন জ্যোতির্চিহ্ন বসে। কোথায় কোন জ্যোতির্চিহ্ন বসে, এই যে এখানে হচ্ছে যে এতক্ষণ যে আমরা আলোচনা করছি জ্যোতির্চিহ্ন নিয়ে, এই জ্যোতির্চিহ্নগুলো হচ্ছে যে এখন তোমাদের একটা শর্ট এক্সাম নিয়ে নেবে, যে এখানে তারা জ্যোতির্চিহ্নের বিস্তারিত দেওয়া হয়েছে আর এখানে তোমাকে লিখতে হবে এটা কোন জ্যোতির্চিহ্নর বিবরণ। তো হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই 50 পৃষ্ঠার সমাধান। তো এখানে বলা হয়েছে যে কোথায় কোন জ্যোতির্চিহ্ন বসে। তো প্রথমটি বলা হয়েছে উদাহরণ দেওয়ার সময়। তো আমরা জানি যে উদাহরণ দেওয়ার সময় আমরা একটু আগে পড়েছি কোলন ব্যবহার করা হয়। উদাহরণ দেওয়ার সময় কোলন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে দ্বিতীয় যে বিবরণটি দেওয়া হয়েছে, এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে কি বসে। তো আমরা জানি যে ড্যাশ ব্যবহৃত হয় হচ্ছে যে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করার জন্য আসলে ড্যাশ ব্যবহৃত হয়। এরপর হচ্ছে যে কারো কথা সরাসরি বোঝাতে। তো তোমাদের বইতে আমরা এটা পড়েছি হচ্ছে যে উদ্ধৃতি চিহ্ন হবে, কারো কথা সরাসরি প্রকাশ করতে উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় তখন অবশ্যই তোমরা সবাই জানো যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কি বসে। ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন বসে। এরপর হচ্ছে যে দুটি শব্দকে এক করতে কি বসে। দুটি শব্দকে এক করতে হাইফেন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিস্ময়কর চিহ্ন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাঁড়ি বসে, বা হচ্ছে কোনো বাক্য সমাপ্ত হলে দাঁড়ি বসে। এরপরে হচ্ছে যে বাক্যের মধ্যে যখন একটু থামতে হয় তখন কি দিতে হয়? কমা দিতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে যে আমরা এর আগে তোমাদের পৃষ্ঠা নং 49 এবং হচ্ছে যে পৃষ্ঠা নং 50-এর মধ্যে জ্যোতির্চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে খুবই সুন্দরভাবে বিস্তারিত লেখা হয়েছে, সেখান থেকেই তোমরা ভালোভাবে সেগুলো দেখে শিখে এখানে এগুলো সলভ করতে পারবে। সো এই ছিল হচ্ছে তোমাদের 50 পৃষ্ঠার সমাধান। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।